অনেক উৎসবে ছিল আমাদের ঘোর নিমন্ত্রণ, যাওয়া হয় না। পথগুলি বদলে যায় সকালে বিকেলে। এমনও হয়েছে আমরা গেছি কোনো বসন্ত উৎসবে, ভুল দিনে ভুল স্থান। সামনে পড়েছিল ধুধু মাঠ, তাতেই দারুণ সুখ। ধুলোয় গড়িয়ে খুব হাসাহাসি হলো। তারপর বাড়ি ফেরা, রোগা একটা রাস্তা ধরে অন্ধকারে বহুক্ষণ হেঁটে হেঁটে সমস্ত উৎসব শেষে ফিরে গেছি। সেই রোগা রাস্তা ধরে বহুক্ষণ হেঁটে হেঁটে একা। কাব্যগ্রন্থের নাম দাঁড়াও সুন্দর উৎসব শেষে। আর এই কবিতাটি লিখেছেন প্রিয় কবি এবং ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়। শুভ সকাল, আমন্ত্রণ সকাল 24 দেখার। আজ রবিবার 6 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ এবং 23 চৈত্র 1431 বঙ্গাব্দ। অনুষ্ঠান সঞ্চালনা করছি তাসনুভা মোহনা। ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিচ্ছেন পোশাক শ্রমিক সকলেই। এই নিয়ে আরও আমরা জানব, কেননা ঈদের এই সময়টা শেষ হবার পরপরে স্কুল, কলেজ, অফিস, আদালত সব কিছু খুলে গেছে এবং সাভারে গার্মেন্টস কর্মীরা তাদের কাজে যোগ দিচ্ছেন। তাই সাভার থেকে এবারে যোগ করছি আমাদের সহকর্মী অপু ওহাবকে। অপু, শুভ সকাল। ঈদ শেষ হলো অবশেষে এবং সবাই কর্মস্থলে যোগ দিচ্ছে। আবার সেই আগের মতো নিয়মিত সবার জীবনযাপন শুরু হয়ে গেছে। তো সাভারে এখন কর্মব্যস্ততা কেমন মানুষের এবং এই সকালে কেমন চাঞ্চল্য দেখতে পাচ্ছেন পথে ঘাটে? সকাল যথারীতি মানুষ কাজে ঢুকে পড়েছে। এর মধ্যে আমি যে মানুষের যে কর্মব্যস্ততা সেটি ঠিক আগের মতো, আজ থেকে 10 দিন 11 দিন আগে, অর্থাৎ কর্মদিবস ছিল 25 মার্চ। সেদিনের মতনই কিন্তু মানুষের যে সকালে যে ভোরে উঠে কর্মমুখী চলা, সেই গতি কিন্তু শুরু হয়ে গেছে। কারণ আপনি জানেন যে শিল্পাঞ্চল সাভারের পোশাক কারখানাগুলো, অধিকাংশ কারখানা কিন্তু 8টার মধ্যে তাদেরকে কাজে যোগদান করতে হয়। এরই মধ্যে কাজে যোগদান করেছে অসংখ্য শ্রমিক। আমি দেখেছি, আমি এর মধ্যে রয়েছি আশুলিয়ার ইপিজেড এলাকায়। এই রাস্তাটি, যে পথটি হয়তো এখন দেখছেন যে জনশূন্য, দেখবেন এদের এই পথ ধরে কিন্তু অসংখ্য লোকজন মিছিলের মতো করে এই কর্মস্থলে প্রবেশ করেছে। আনন্দমুখর পরিবেশে সবার মধ্যেই কিন্তু একটি খুশির আভাস ছিল। তারা বলছিলেন যে বেশ আনন্দ, বেশ অনেকে যে বাড়ি ফিরেছেন, বাড়িটা খুব আরামদায়ক ছিল, যাত্রাটা আরামদায়ক ছিল। ঈদ আনন্দ, সবার সাথে যে আনন্দ উৎসব মুখর পরিবেশে একটি সবাইকে কাটিয়ে এসেছেন, আনন্দ উল্লাসের সাথে কাটিয়ে এসে এখন কিন্তু তারা কর্মমুখর হচ্ছেন। কারণ কাজই তাদের জীবনের অধিকাংশ সময় কিন্তু কাজ করেই অতিক্রম করতে হয়, এই জন্য তারা কাজে ঢুকে পড়েছেন। তবে সেই সাথে কিন্তু মহাসড়কের কথা যদি বলি, তাদের যে ভোগান্তি, যানজট কিন্তু এখন আবার শুরু হয়ে গেছে। সকাল থেকে শিল্পাঞ্চল, সাভার এবং আশুলিয়ার প্রতিটি মহাসড়কে যানবাহনের বেশ জটলা দেখেছি। মানুষজন যেমন চলেছে, রাস্তা পারাপার বেড়েছে, সেই সাথে কিন্তু মানুষের জট সব মিলিয়ে আবার নতুন করে শুরু হলো। দেখা যাক সবাই উৎসবমুখর পরিবেশের কাজে যোগ দিয়েছে। সেটাই, অনেক অনেক ধন্যবাদ অপু আমাদের সঙ্গে যোগ দেবার জন্য। যেটা বলছিলাম যে কর্মস্থলে ফিরেছে মানুষ, রাজধানী ঢাকা ফিরে পেয়েছে আবার তার সেই পুরনো চিত্র। এবারে চলে যাচ্ছি অন্য প্রসঙ্গে। চলুন এবারে দেখে নেওয়া যাক গত 24 ঘন্টার আবহাওয়ার তথ্য জানিয়ে দিচ্ছি এবং সেই সঙ্গে আজ সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস জানাবো। কেননা গতকালকের আবহাওয়া বলছে গতকালকে ঢাকা সহ আশেপাশের এলাকায় সামান্য বৃষ্টিপাত হয়েছে। চলুন জানা যাক আপডেট তথ্য। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26.8 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 23.4 ডিগ্রি সেলসিয়াস। রংপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস। চায়ের নগরী সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 22.8 ডিগ্রি সেলসিয়াস।
বন্দরনগরী চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27.2 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25.2 ডিগ্রি সেলসিয়াস। এবং বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25.4 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 17.8 ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে রেকর্ড করা হয়েছে 38.5 ডিগ্রি সেলসিয়াস। আজ রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এই ছিল আবহাওয়ার তথ্য। আবহাওয়ার খবরই জানাবো, কেননা এই সময়টা যখন চৈত্র মাস শেষের দিকে এবং বৈশাখ আশি আশি করছে, তখন কিন্তু আবহাওয়ার বদলটাও অনেকটা চোখে পড়বার মতো। যেন দিনে গরম, রাতে ঠান্ডা। আবার চলে যাচ্ছে ঠাকুরগাঁয়ে, কেননা সেখানে জানা গেছে যে সারাদিনই প্রচণ্ড ধুলো উঠছে ঠাকুরগাঁও শহরে। কেন হচ্ছে এই ঘটনা, এটি আবহাওয়ার কোনো কারণেই হচ্ছে কিনা এবং সেদিকে কর্তৃপক্ষ কতটুকু নজর দিচ্ছেন, সে সব কিছু তুলে আনার চেষ্টা করব। যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী ফাতেমা তুচ্ছগ্রা। ফাতেমা, আপনাকে শুভ সকাল জানাই। ঠাকুরগাঁর আকাশে বাতাসে প্রচণ্ড ধুলো, এর কারণ কি? আবহাওয়া বদলের কারণে ঘটছে কিনা এবং কর্তৃপক্ষ কি ভাবছেন যে এটাকে কি করে নির্মূল করা সম্ভব? হ্যাঁ তাসনুভা, যেমনটি আপনি বলছিলেন যে এটা কিন্তু চৈত্র মাস প্রায় শেষের দিকে এবং বৈশাখ আশি আশি করছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু ঠাকুরগাঁয়ের এদিকে কোনো বৃষ্টিপাত হয়নি। আমি যেমনটি জানি যে ঠাকুরগাঁয়ে কোনো আবহাওয়া অফিস নেই। আমি তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি এবং এখানকার যিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সেখানেও কিন্তু আমি কথা বলেছি। তারা কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস আমাকে জানাতে পারেনি। এবং ঠাকুরগাঁয়ের তাপমাত্রা যদি আমি বলি, তো ঠাকুরগাঁয়ে কিন্তু এখন পর্যন্ত তাপমাত্রা বিরাজ করছে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস দিনের বেলায়, এবং এই তাপমাত্রাটি কিন্তু একেবারে রাত্রে বেলা কমে যায় এবং 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে, যে কারণে কিন্তু শিশু এবং বয়স্করা কিন্তু জ্বর, ঠান্ডা জনিত বিভিন্ন রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে। আর সবচাইতে বড় যে বিষয়টি, সেটি হচ্ছে ঠাকুরগাঁও শহর জুড়ে কিন্তু মানুষের একটা অস্বস্তির বড় ব্যাপার হচ্ছে প্রচন্ড রকমের ধুলোবালি। এই যে বাতাস বইছে, এই চৈত্রের বাতাসের কারণে এই ঠাকুরগাঁও বড় মাঠ, যেটি শহরের একদম প্রাণকেন্দ্র, এখানে কিন্তু অনেক মানুষই আসে সময় কাটানোর জন্য, খেলাধুলার জন্য। এই জায়গাগুলোতে এত পরিমাণ ধুলোবালি এবং মোটরসাইকেলের কারণে এবং এই বাতাসের কারণে কিন্তু মানুষ মাস্ক ছাড়া কিন্তু আসলে চলাচল করা দুর্বিষহ হয়ে যাচ্ছে। আমি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে এই বড় মাঠে কিন্তু তারা মোটরসাইকেলের আসা কিন্তু বন্ধ করেছে। তারপরও এই ধুলো কমানোর জন্য তারা ফায়ার সার্ভিসকে বলেছে কিনা সে ব্যাপারে আমাকে নিশ্চিত করেনি। তবে ফায়ার সার্ভিসের মাধ্যমে যদি রাস্তাগুলোতে কিছুটা পানি দেওয়া যায়, হয়তো জনগণের জন্য কিছুটা স্বস্তির বিষয় হবে। তবে এ ব্যাপারে জেলা প্রশাসক এখন পর্যন্ত নিশ্চিত করেনি যে তারা এই ধুলো কমানোর ব্যাপারে কোনো পদক্ষেপ নেবে কিনা। তবে আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন দেখেছি, তারা বিভিন্ন দোকানে যাচ্ছে, লিফলেট বিতরণ করছে যে দোকানের সামনটা অন্তত কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রাখুন, নিজ নিজ স্থানগুলো একটু, বাড়ির সামনটুকু একটু পানি দিয়ে ভিজিয়ে রাখুন। এরকম সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম কিন্তু আমাদের চোখে পড়েছে। তবে প্রশাসন এ ব্যাপারে শুধু বড় মাঠকে মোটরসাইকেল মুক্ত রাখার জন্য নির্দেশনা দিয়েছে, তবে রাস্তাঘাটগুলোতে পানি ছিটানোর কোনো ব্যবস্থা কিন্তু এখন পর্যন্ত করেনি। ফাতেমা, অসংখ্য ধন্যবাদ। অনেকগুলো তথ্য শুনছিলাম আমরা আমাদের সহকর্মী ফাতেমা তুচ্ছগ্রার কাছ থেকে, এবং সেই সঙ্গে দর্শক আপনাদের জন্য একটি ক্ষুদের সতর্কবার্তা। যেহেতু আবহাওয়া বদল চলছে ঋতু বদলের সাথে সাথেই, তাই নিরাপদে থাকবেন, বেশি করে পানি পান করুন, সাবধানে থাকবেন। এবার নিচ্ছি একটি ছোট্ট বিরতি। সকাল 24 থেকে ফিরে এসে থাকছে অন্যান্য আয়োজন। আমন্ত্রণ আরও একবার, সকাল 24 দেখছেন, সাথে আছে আমি তাসনুভা মোহনা। প্রতি বছর এই সময়টাকে ঘিরে শুরু হয় বাসন্তী পূজা।
আজ এবারও শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের বাসন্তী পূজা, আজ নবমী। পূজার আয়োজন নিয়ে জানবো আমরা, তাই দিনাজপুর থেকে এবারে যুক্ত করছি সহকর্মী বিপুল সরকার সানিকে। সানি, শুভ সকাল আপনাকে, এবং আপনার মধ্য দিয়ে বাংলাদেশে যত হিন্দু ধর্মাবলম্বী আছে সকলকে বাসন্তী পূজার অনেক অনেক শুভেচ্ছা। দিনাজপুরে আয়োজন এখন কিরকম চলছে? যেহেতু আজকে নবমী, তার মানে বোঝা যাচ্ছে যে বেশ আড়ম্বরপূর্ণভাবেই আয়োজনটি হচ্ছে। আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। শুভ সকাল, এবং আপনাকে এবং দর্শক সকলকে মহানবমীর শুভেচ্ছা। যেমনটি বলছেন বাসন্তী পূজা, আজকে মহানবমী এবং দুই সময়ে দুর্গা পূজার আয়োজন হয়। একটি শরৎকালে, একটি হচ্ছে বসন্তকালে। এবং আমি বর্তমানে রয়েছে সেই বাসন্তী পূজার মণ্ডপে, যেখানে বাসন্তী পূজার আয়োজন চলছে। মোটামুটি ভাবে আমরা যেটা জানি যে শরৎকালে যে শারদীয় দুর্গোৎসব হয়, এই সময়টি কিন্তু আসলে দুর্গোৎসবের বেশি আয়োজন হয়ে থাকে। প্রায় দিনাজপুরে 13 শতাধিক মণ্ডপে এই দুর্গোৎসব আয়োজন হয়। তবে বসন্তকালে যে বাসন্তী পূজা, এইটার আয়োজনে কিন্তু কম নয়। এখন বর্তমানে প্রায় দিনাজপুরে 100টি মণ্ডপের মতো স্থানে যে বাসন্তী পূজার আয়োজন হচ্ছে, যেটি আসলে গত 5 বছর আগেও ছিল 50 থেকে 60টি। অর্থাৎ দিনে দিনে কিন্তু এই বাসন্তী পূজার আয়োজন কিন্তু বাড়ছে। এবং আজকে যে বলতেছেন যে আসলে মহানবমী, এটা আদি দুর্গাপুজো অনুযায়ী যদি আমরা বলি যে বাসন্তী পূজাই আসলে আগে হতো। রামচন্দ্রের শরৎকালে অকাল বোধনের পরে মা দুর্গার আয়োজন করেছিলেন, পূজার আয়োজন করেছিলেন। এরপর থেকেই আসলে এই বাসন্তী পূজার শারদীয় দুর্গোৎসবের আয়োজন হয়। কিন্তু মূলত কিন্তু এই বাসন্তী পূজায় কিন্তু নেই, আগে থেকেই আসলে পুজো হয়ে আসছিল। এবং পুরাণ মতে দেবী দুর্গা 4টি বাহনে মতে আসেন। তার মধ্যে গস বা হাতি, ঘটক বা ঘোড়া, গোলা বা পালসি এবং নৌকা, এই 4টি বাহনে আসেন এবং 4টি বাহনে গমন করেন। এবারে মা বাসন্তী এসেছেন গজে করে, এবং তার যে গমন, সেই গমনও হবে গজে করে। এর ফলে যারা এই পুরোহিত রয়েছেন, যারা এই ধর্মশাস্ত্র নিয়ে আলোচনা করেন, তারা বলছেন যে মর্তবাসীর সৌভাগ্য এবং সম্পদ বৃদ্ধি পাবে এই যে তার আগমন এবং গমন। এবং 2 এপ্রিল ভোর রাত থেকে মহাষষ্ঠীর মাধ্যমে বাসন্তী পূজার নিঘণ্ট শুরু হয়েছিল। আজ মহানবমী, এবং সকাল 10:30টায় এই যে হিন্দু ধর্মীয় যে শাস্ত্র রয়েছে, সেই শাস্ত্র অনুযায়ী সকাল 10:30টা থেকে পূজার আয়োজন শুরু হবে। এবং সকাল 11টায় মাকে অঞ্জলি দেবে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা। সানি, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমরা দিনাজপুর থেকে শুনছিলাম আমাদের সহকর্মী সানির কাছে বাসন্তী পূজার আপডেট তথ্য। নবমীর আরও অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলকে, এবং এবারে অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। শুভ জন্মদিন যাদের আজকের দিনে জন্মদিন, এই সকালে সকাল 24-এর পক্ষ থেকে এবং চ্যানেল 24-এর পুরো পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, অভিবাদন। সেই সঙ্গে চলুন জেনে নেওয়া যাক এই পৃথিবীতে যারা কিংবদন্তি, তাদের আজকের দিনে কাদের কাদের জন্মদিন। 1483 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন ইতালীয় চিত্রশিল্পী রাফায়েলো সানজিও দা উরবিনো। তার কাজে ফর্মের স্বচ্ছতা, রচনার স্বাচ্ছন্দ্য এবং মানব মহিমার নিউ প্ল্যাটোনিক আদর্শের চাক্ষুষ কৃতিত্বের জন্য প্রশংসিত হয়। রাফেল পশ্চিমা শিল্পের ইতিহাসে অন্যতম সেরা চিত্রকর ছিলেন। তার রচনাগুলি পরিকল্পনা করার জন্য ব্যাপকভাবে অঙ্কন ব্যবহার করেছিলেন। 1928 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন আণবিক জীববিজ্ঞানী জেমস ডি ওয়াটসন। ফ্রান্সিস ক্রিকের সাথে তিনি ডিএনএর গঠন সংক্রান্ত তত্ত্ব প্রদান করার জন্য বিখ্যাত হয়ে আছেন। ক্যামব্রিজে তিনি ক্রিকের সাথে একত্রে ডিএনএ এর গঠন আবিষ্কার করেন, যার জন্য 1962 সালে তারা মরিস উইলকিন্সের সাথে যুগ্মভাবে নোবেল পুরস্কার লাভ করেন। 1931 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন অভিনেত্রী সুচিত্রা সেন। তিনি মূলত বাংলা ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন। 1963 সালে 7 পাকে বাঁধা চলচ্চিত্রে অভিনয়ের জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে সুচিত্রা সেন সেরা অভিনেত্রীর জন্য রৌপ্য পুরস্কার জয় করেন। 1972 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মান প্রদান করে। 1942 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন আমেরিকান চলচ্চিত্র নির্মাতা, কৌতুক অভিনেতা এবং অভিনেতা ব্যারি লি লেভিনসন। লেভিনসনের সর্বাধিক পরিচিত কাজগুলি হল মধ্য বাজেটের কমেডি নাটক এবং ড্রামা ফিল্ম যেমন ডিনার।
এই ছিল জন্মদিনের আপডেট। প্রিয় দর্শক, আজকে সুচিত্রা সেনের জন্মদিন। তাকে মহানায়িকা উপাধিতে ভূষিত করা হয়েছিল। তিনি আপামর বাঙালির তো বটেই, পাবনা জেলায় তার বাড়ি হবার কারণে তিনি বাংলাদেশিরও। তাকে জন্মদিনের অনেক অনেক অভিবাদন জানাই। এবারে চলে যাচ্ছে পত্রিকার শিরোনামগুলোতে। শুরুতেই সমকাল দেখব আমরা। সমকালে আজকে প্রধান যে সংবাদ শিরোনামটি হচ্ছে সেটি ঈদে দুর্ঘটনা প্রসঙ্গে। এবার ঈদে 32% দুর্ঘটনা ব্যাটারি চালিত রিকশায়। ঈদে সড়ক দুর্ঘটনা 10 হাসপাতালের তথ্য। 4 দিনে চিকিৎসা নিয়েছেন 1137 আহত। তার পাশেই দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা সম্পর্কে একটি খবর। সমস্যার সমাধানে সরাসরি যুক্ত হবেন ডক্টর ইউনূস। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে সরকার। বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার চেষ্টা করা হবে। এদিকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে একমত হেফাজত। গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার দাবি বিএনপির। এক বৈঠকের অনেক তাৎপর্য। ইউনূস মোদি আলোচনা বিশ্লেষণ। সহজ সমাধানের যোগ্য বিষয়ই সম্পর্ক উন্নয়নের চাবি। এই ছিল সমকাল। এবারে পত্রিকা পরিবর্তন পড়ছি প্রথম আলোর সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক প্রসঙ্গে। যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়ানোর চিন্তা বাংলাদেশের। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ঘোষণায় করণীয় নিয়ে আলোচনা। ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন অধ্যাপক ইউনূস। এদিকে বিশ্বজুড়ে শেয়ার, তেল ও সোনার বাজারের দরপতন, মন্দার পূর্বাভাস। একদিনে কমল শীর্ষ ধনীদের 21,000 কোটি ডলার। ট্রাম্পের পাল্টা শুল্ক। যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক পুঁজিবাজারে ব্যাপক দরপতন চলছে। এতে বিপুল পরিমাণ সম্পদ মূল্য কমে গেছে শীর্ষ ধনী ও প্রতিষ্ঠানের। ইসরায়েলের হামলা প্রসঙ্গ। গাজায় প্রতিদিন 100 শিশু হতাহত হচ্ছে বলছে জাতিসংঘ। হামাসের তথ্য মতে গাজায় প্রায় 19,000 শিশু নিহত হয়েছে। মা বাবা হারিয়েছে 39,000 শিশু। এ ছিল প্রথম আলোর তথ্য। এবারে পড়ব কালের কণ্ঠ। ভুয়া সনদে চাকরির পর জারি হতো গেজেট। মুক্তিযোদ্ধা কোঠায় 89,235 জনের চাকরি। 28তম বিসিএস থেকে শুরু করে 33তম বিসিএস পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটায় যেসব চাকরি হয়েছে তার বেশিরভাগই ভুয়া সনদে। যাচাই বাছাইয়ের পর ব্যবস্থা নেওয়া হবে বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব। বাংলা একাডেমির উন্নয়ন প্রকল্প মেয়াদ কাজ শেষ, মাত্র 14 ভাগ। সময় আরও 6 মাস বাড়ানোর আবেদন। ব্যয় হয়েছে মাত্র 2,75,00,000 টাকা। রংপুরে প্রধান বিচারপতি বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার দ্বার প্রান্তে। এবং সৌদিতে বাড়ি ভাড়া হয়নি 10,000 হজ যাত্রীর। এবার পড়ছি দৈনিক ইত্তেফাক। 1.5 বছরের নির্মাণ কাজ শেষ হয়নি 6 বছরেও। বিল তুলে পলাতক 150 ঠিকাদার। শ্রেণীকক্ষ সংকটে শতাধিক স্কুল কলেজ। এদিকে বাণিজ্য যুদ্ধ বাঁধানো সহজ নয় বললেন ট্রাম্প। শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার না করার আহ্বান চীনের। 10% শুল্ক সংগ্রহ শুরু করেছে মার্কিন প্রশাসন। মার্কিন প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন প্রধান উপদেষ্টা। শুল্ক বৃদ্ধি আকস্মিক নয়, তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই। বড় রকমের সংস্কার করতে চাই, দেশকে নতুনভাবে গড়তে চাই, সিএমজিকে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা। তীব্র গরমে বাড়ছে সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট। রোদে অযথা বাইরে ঘোরাফেরা করা যাবে না। ইমেরিটাস অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ। এ সময় হিটস্ট্রোক হতে পারে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী। রাজধানীর শাহবাগে ফুলের দোকানে অগ্নিকাণ্ড, দগ্ধ 5। গতকাল রাতে রাজধানীর শাহবাগে ফুলের মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা ফায়ার সার্ভিসের। সবশেষে দৈনিক যুগান্তর। সত্যের সন্ধানে নির্ভীক। ওপেন ঘুষ কারবার যার নেশা, বেসামাল নরসিংদীর এসপি। অনুসন্ধানী প্রতিবেদন। হোয়াটসঅ্যাপ মেসেজে 2 লাখ টুমরো লিখে অধীনস্থদের কাছ থেকে ঘুষ নিচ্ছেন এসপি আব্দুল হান্নান। এসপি পদে পোস্টিং নিতে ঘুষ দিয়েছিলেন 50 লাখ টাকা। যুগান্তরের কাছে অকপটে স্বীকার করলেন সব।
হাসিনাকে না দিলে সম্পর্ক এগোবে না, বাংলাদেশ ভারত প্রসঙ্গে বিশেষজ্ঞ অভিমত। হাসিনার বিষয়টা ভারত প্রত্যর্পণ আইন দিয়ে করবে, এটি দীর্ঘ প্রক্রিয়া, ফলে ফেরত দেওয়ার সম্ভাবনা দেখি না বলেন অধ্যাপক এম শহীদুজ্জামান। এদিকে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তৎপর ইসি, ভোটের প্রস্তুতিতে গুরুত্ব কম সংস্কার প্রস্তাবে। সংস্কারের চেয়ে বিদ্যমান আইন ও বিধিতে অগ্রাধিকার। সরকারের আইনে সংশোধনী অনুমোদন না করায় আটকে আছে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ। এই ছিল আজকের পত্রিকার সংবাদ শিরোনামগুলো। এবারে চলুন সকাল 24-এর আরও একটি আয়োজন, ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল একটু অতীতে ফিরে যাওয়া যাক। 1712 সালে নিউ ইয়র্কে নিগ্রো কৃতদাসরা শ্বেতাঙ্গ মালিকদের বিরুদ্ধে বিদ্রোহ করে। 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 1930 সালে ব্রিটিশ সাম্রাজ্য থেকে ভারতকে মুক্ত করতে মহাত্মা গান্ধী লবণ সত্যাগ্রহ অহিংস আন্দোলন শেষ করেন। 1972 সালে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় গ্যাবন। 1986 সালে ঢাকায় প্রথম এশীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধন হয় এবং 1992 সালে মুসলিম রাষ্ট্র বসনিয়া স্বাধীনতা লাভ করে। ঈদে রাজধানীতে কাজে ফেরা, নবমী পূজা, আজকে বাসন্তী পূজা দিনাজপুরে জানছিলাম তারই তথ্য, এবং সেই সঙ্গে ঠাকুরগাঁতে ধুলোঝড়, এই সব কিছু মিলে আজকে ছিল সকাল 24 এ পর্যন্তই। আগামী পর্বে নতুন নতুন আয়োজনের সাথে দেখা হবে ঠিক একই সময় একই জায়গায়। ভালো থাকবেন সবাই। যাবার আগে জানিয়ে যাই শুভ সকাল আরও একবার।